দিল্লির গণ্ডি পেরিয়ে কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির চলমান বিক্ষোভ। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরো বেড়েছে। সবশেষ 22শে জুলাই দিল্লির বাইরের কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে অনেকে বলছেন ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি ভারতের রাজপথে এমন দৃশ্য দেখা যাবে। হাজার হাজার শিক্ষার্থী, লাঠিচার্জ, মেট্রো স্টেশন বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, নাকি মোদী সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক ঝড়ের সূচনা? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটি আপনার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। গত এক মাসের বেশি সময় ধরে ভারতের রাজপথ কাঁপছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, দেশজুড়ে লাখ লাখ তরুণ যুব রাস্তায় নেমেছে। শুরুটা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে। শিক্ষার্থীরা চেয়েছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু এখন বিক্ষোভকারীরা সরাসরি মোদী সরকারের জবাবদিহি চাইছেন। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসন ব্যবস্থার ব্যর্থতার দায় চাপাচ্ছেন তারা। তাহলে কি এটা শুধুই ছাত্র আন্দোলন, নাকি এর পেছনে আরও কিছু আছে? পর্যবেক্ষকরা বলছেন এবারের আন্দোলন আগের যে কোনো বিক্ষোভ থেকে একদম আলাদা। কেন? প্রথমত, অনলাইন থেকে রাজপথ। ফেসবুক, টুইটারে শুরু হলেও এখন এটি স্বতঃস্ফূর্ত যুব আন্দোলনে পরিণত হয়েছে। কোনো দল বা নেতার ডাকে নয়, নিজেদের উদ্যোগেই লাখ লাখ মানুষ রাস্তায় নামছে। দ্বিতীয়ত, ধর্ম, জাতি দিয়ে ভাগ করা যাচ্ছে না। আগের আন্দোলনে সরকার ধর্মীয় বা রাজনৈতিক তকমা দিয়ে বিভাজন করতে পারত, কিন্তু এবার চাকরি, পরীক্ষা, ভবিষ্যৎ এগুলো সবার সমস্যা। হিন্দু, মুসলিম, শিখ সবাই একসাথে। তৃতীয়ত, দমন কাজ করছে না। লাঠিচার্জ, কাঁদানো গ্যাস, এমনকি বাড়িতে গিয়ে হয়রানি, কিছুতেই কাজ হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয়? আজ সকাল 8:30টায় মোদী নিজে এক্সে বার্তা দিয়েছেন। বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, ফাস্ট ট্র্যাক আদালত করা হবে। কিন্তু 10 মিনিটের মধ্যেই রাহুল গান্ধী পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, যুবদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন আপনি। মোদীর বার্তার পরও থামেনি বিক্ষোভ। গতকাল রাতে 3 দফায় যন্তর মন্তরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। দিল্লি মেট্রোর 16টি স্টেশন বন্ধ রাখা হয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনও প্রতিবাদ জানিয়েছে। তাহলে কি পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এখন আসল প্রশ্ন, মোদীর পতন হলে বাংলাদেশের কি লাভ? অনেকে মনে করেন হাসিনার মতো মোদিও পালাবে, কিন্তু মনে রাখবেন, ভারত বাংলাদেশের মতো নয়। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রধান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনে এক ধরনের ভাটা পড়েছে, এরকম আলোচনা যেমন চলছে, তেমনি দিল্লি উত্তপ্ত। দিল্লিকে নিয়ে নানা রকম আলোচনা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং দিল্লির ওই ঘটনাকে কেন্দ্র করে বহু ফেক ছবি, ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে জেনজি তরুণরা যেভাবে সরকার হটাতে পেরেছিল, ভারতের আন্দোলনকারীরা তেমন সফল হতে পারে কিনা সেই প্রশ্ন রেখেছেন। কিন্তু অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর রাজনৈতিক বাস্তবতার সাথে ভারতের রাজনৈতিক কাঠামো বিরাট পার্থক্য থাকায় যে দলের ফলোয়ার্স সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সব। অনশনের 21তম দিনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দিল্লি পুলিশ তাকে যন্ত্রমন্ত্র থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। 20শে জুলাই লোকসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজেপি সংসদ চলো অভিযানের ডাক দেয়। প্রায় 50,000-এর মতো বিক্ষোভকারী দিল্লির রাস্তায় নেমে এলে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং লাঠিচার্জ শুরু করে। এই সংঘর্ষে 180 জন আহত হন, যার মধ্যে 118 জন পুলিশ কর্মী রয়েছেন বলে দাবি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সমান্তরালে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ভারত আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামে। কৃষকদের দাবি, এই চুক্তির ফলে মার্কিন সস্তা কৃষি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে এবং স্থানীয় কৃষকদের জীবিকা ধ্বংস হয়ে যাবে। দিল্লির বাইরে কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দিল্লির পাশাপাশি এদিন মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুরু ও বিহারের পাটনার মতো শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পাটনায় তরুণদের সমাবেশে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে। গুজরাটের আহমেদাবাদে সিজেপির কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। আগের দিন কয়েক ঘন্টার জন্য আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কালো পোশাক পরে সংসদে যান। সেখানে তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পরে সাংবাদিকদের বলেন, ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন আছে, তাদের সুরক্ষা ও ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করা হবে। ভারতের এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশটির ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ব্যাপারগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। ভারতে আন্দোলন দানা বেঁধে উঠছে,
সামান্য একটা প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বেঁধে উঠল, এবং সেই দল যাদের জন্ম ওই আদালতে মানে তেলাপোকা আখ্যা দেওয়াকে কেন্দ্র করে, এবং মানে ফেসবুক কেন্দ্রিক কিংবা ইনস্টাগ্রাম কেন্দ্রিক এই দলটা তৈরি হলো, লক্ষ লক্ষ জনতা একটা প্ল্যাটফর্মে আটকা পড়লেন। সেই দলের আহ্বানে আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, সেখানে আমরা চলচ্চিত্রের তারকাদের পর্যন্ত অংশগ্রহণ করতে দেখেছি, এবং কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। তাদেরকে পুলিশ আটক করেছিল, আটক করে দীর্ঘক্ষণ রাখার পরে আবার তাদেরকে ছেড়ে দিয়েছে, সেই ঘটনাগুলোও দেখেছি। কিন্তু ইন্টারেস্টিংলি সেই আন্দোলনকে বাংলাদেশের মানে জুলাই আন্দোলনের পক্ষের কিছু শক্তি এমনভাবে সমর্থন করছে, এনসিপির শীর্ষ নেতারা সার্জিস আলম যেমন ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি বলেছেন যে বিপ্লবটা ঢাকায় শুরু হয়েছিল, সেই বিপ্লবের আগুন উপমহাদেশে ছড়িয়ে পড়ুক। অথচ সার্জিস বোধহয় ভুলে গেছেন যে উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল শ্রীলঙ্কা থেকে। প্রথমে শ্রীলঙ্কায় হয়েছে, তারপরে বাংলাদেশে, তারপরে নেপালে। এবার ভারতে হবে, ভারতে এরকমটা হতে পারে, এটা আশা করছেন। সার্জিসরা যখন প্রকাশ্যে এই কথাগুলো বলেন, তখন প্রশ্ন আসে যে ভারত বিরোধী রাজনীতি করা কিংবা ভারত বিরোধী স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই স্লোগান দেওয়ার পরে আবার দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতেরই এক পক্ষকে সমর্থন দেয়া, আর এক পক্ষের বিরুদ্ধে অবস্থান করা, এটা কোন স্লোগানের অংশ? এখানে কি বলতে হবে যে আংশিক মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিংবা আংশিক দিল্লি আংশিক ঢাকা, ঢাকা ঢাকা, এরকম স্লোগান হবে? ব্যাপারটা আমাদেরকে কনফিউশনে ফেলে। এবং সেই এনসিপির এক নেতাকে, আমি নাম বলতে চাই না এই কারণে যে অন্য কোনো কারণ নাই, নাম বলতে চাই না যে নাম বললে তার প্রচারণা হয়ে যাবে, প্রচারণা করে তাকে বড় করতে চায় না। ভিডিও তিনি কন্টেন্ট মেক করেন, তিনি ভিডিও মেক করেছেন এরকম যে সমালোচনা করবেন। আপনি যদি প্রগতিশীল আদর্শের মানুষ হন, তাহলে ভারতের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনার কথা বলাটা জায়েজ হয়ে যায়। আমরা দেখছি জামাত ইসলাম প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে, এবং আন্দোলনে সরকার বিরোধী, ভারতের সরকার বিরোধী তাদের অবস্থান, এবং এই আন্দোলন যারা করছে তাদেরকে সমর্থন দিচ্ছে। প্রকাশ্যে এই ঘটনাগুলো ঘটছে, প্রকাশ্যে যখন এই ঘটনাগুলো ঘটছে, এবং ওই সাদা পতাকা, আরবি হরফে লেখা সাদা পতাকা উড়ানো, আইএস তালেবানের পতাকা উড়ানো ছবি যখন বাংলাদেশে অ্যাক্টিভিস্টরা, অনেকেই সাম্প্রদায়িক অ্যাক্টিভিস্টরা যখন সেটা মানে সদর্পে প্রকাশ করছে, পোস্ট করছে, তখন কিন্তু সন্দেহ দানা বাঁধে যে ভারতেও কি এক ধরনের মেটিকুলাস ডিজাইন হয়েছে? ভারতেও কি তাহলে আগামী কিছুদিনের মধ্যে একজন ডক্টর ইউনূসকে প্রয়োজন, যিনি ভারতকে অন্তত 50 বছর পিছিয়ে দেবেন? যেমন আমাদের 1.5 বছরে বাংলাদেশকে অন্তত 20 বছর 30 বছর পিছিয়ে দিয়েছেন। সেই কাজটা ভারতে ঘটানোর জন্য কার আবির্ভাব হবে, সেটা একটা বড় বিষয়, নাকি কথা বলেছেন। সুতরাং ব্যাপারগুলো খুবই পরিষ্কার। ভারতে তাহলে আমেরিকার এই আগ্রাসনটা কেন হবে? সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, সেই সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হয় না। এবং মাঝখানে ডোনাল্ড ট্রাম্প ব্যাপারে নরেন্দ্র মোদী যে একগুঁয়ে অবস্থান দেখিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনকে পর্যন্ত পাত্তা দেননি, হতে পারে যে সেই ব্যাপারগুলোকে টার্গেট করে আমেরিকা চাইছে ভারতের বর্তমান সরকারকে এখন একটু মজা দেখানোর জন্য। কিন্তু আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে এই আন্দোলনের দ্বিতীয় দিনই কংগ্রেসের শীর্ষ নেতারা, কংগ্রেসের সভাপতি সহ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা অংশগ্রহণ করেছে। এবং এই আন্দোলন যদি সফল হয়ও, সরকার পতন হলেও নির্বাচন হবে, তো সেই নির্বাচনে অন্তত বাংলাদেশের মতো অবস্থা হবে না। কারণ ভারতে নির্বাচন হলে যদি বিজেপি হেরেও যায়, তাহলেও অন্তত ক্ষমতায় আসবে কংগ্রেস। কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে সেটা ভারতের জন্য খারাপ কিছু হবে না।